ওকে, সো উই শ্যাল স্টার্ট নাও। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস পড়েছিলাম। টুডে উই উইল স্টার্ট উইথ মাইক্রোটিবিউল। Again, some general housekeeping facts. 25 nanometer diameter মানে আউটসাইড ডায়ামিটার, এটা একটা সিলিন্ডার টাইপের স্ট্রাকচার। ইন্টারনাল ডায়ামিটার 17 থেকে 14 ন্যানোমিটার হতে পারে। সব সেলের মধ্যে থাকে এবং কোষ স্ট্রাকচারটা কিন্তু সেম থাকে। কোষ স্ট্রাকচারটার মানে কি? কোষ স্ট্রাকচারটার মানে হচ্ছে যে অ্যালফা বিটা টিবিউলিন দিয়ে প্রোটোফিলামেন্টস তৈরি হয়। সেই প্রোটোফিলামেন্টস গুলো কিন্তু যুক্ত হয়ে আলটিমেটলি মাইক্রোটিবিউল তৈরি করে। হুম। এবং এর সঙ্গে কিছু মোটর প্রোটিনস অ্যাসোসিয়েটেড থাকে, প্লাস এন্ড মোটর প্রোটিনস লাইক কাইনেসিন অ্যান্ড মাইনাস এন্ড মোটর প্রোটিনস লাইক ডাইনিন। ঠিক আছে? it has a dynamic structure, মানে স্ট্রাকচারটা কনস্ট্যান্টলি চেঞ্জ করছে, যেটাকে আমরা ডায়নামিক ইনস্টেবিলিটিও বলে থাকি। ডিউ টু দিস ডায়নামিক ইনস্টেবিলিটি there is a continuous remodeling within this microtubules. Let's see that. ঠিক আছে, এছাড়া কি মুভমেন্টে এটা কাজ করে? হ্যাঁ, সেল ডিভিশন মাইটোটিক স্পিন্ডলে কাজ করে, ইন্টারসেলুলার অকারেন্স অনেক বেশি। হ্যাঁ, সেন্ট্রোজোম স্পিন্ডল পোল ফর্মেশনে হেল্প করে। এছাড়াও বিভিন্ন যে অ্যাপেন্ডেজেস which is important for locomotion of the cell like cilia, flagella ইত্যাদি ফর্মেশনেও কাজ করে। এগুলো আমি আগেই তোমাদের বলেছি। আজকে আমরা মেইনলি যে জিনিসটা এখানে দেখবো, সো ইউ পিপল হ্যাভ সিন দিস স্ট্রাকচার, যে প্লাস এন্ড যেখানে এসে অ্যালফা বিটা টিবিউলিন হেটেরোডাইমার যুক্ত হচ্ছে, এবং মাইনাস এন্ড যেখান থেকে কিন্তু অ্যালফা বিটা টিবিউলিন হেটেরোডাইমার খুলে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, অ্যান্ড মাঝখানে লুমেন আছে, অ্যান্ড ইফ দের ইজ আ 9+2 অর্গানাইজেশন তাহলে ইটস নট আ লুমেন। এর মধ্যখানেও কিন্তু উই ক্যান সি সাম প্রোটোফিলামেন্টস। ওকে, সিংলেট প্রোটোফিলামেন্টস উই ক্যান সি। আচ্ছা, এই ব্যাপারটাও আমরা আগে দেখেছি, নতুন করে বলার কিছু নেই। দিস ইজ দ্য অ্যালফা বিটা টিবিউলিন হেটেরোডাইমার অ্যান্ড দিস ইজ দ্য প্রোটোফিলামেন্ট অ্যাকচুয়ালি, যেখানে একটার পর অ্যালফা বিটা টিবিউলিন রয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে সাইড ভিউ, আর এটা হচ্ছে গিয়ে টপ ভিউ, টপ এন্ড ভিউ। টপ এন্ড ভিউ থেকে কিন্তু আমরা এরকম একটা গোলাকার জিনিস দেখতে পাচ্ছি, যেটার মাঝখানটা ফাঁকা থাকতেও পারে, মানে ফাঁকা থাকতেও পারে বা নাও থাকতে পারে। নেক্সট একটা জিনিস এখানে আমরা দেখি, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোটিবিউলের ডায়নামিক ইনস্টেবিলিটি। এই ব্যাপারটা কিন্তু আমরা আগে দেখিনি, এটা একটু ফলো করো। কেউ আমায় জিজ্ঞেস করেছিল এই জিনিসটা, যে স্যার এই যে ধরুন আপনার মানে মাইটোটিক স্পিন্ডল কখন বড় হবে, গিয়ে সেটা কাইনেটো করে অ্যাটাচ করবে ইন মেটাফেজ, সাবসিকুয়েন্টলি অ্যানাফেজে কি হবে, যে মাইটোটিক স্পিন্ডলটা ছোট হতে থাকবে, যাতে আর কি ক্রোম্যাটিডস গুলো দুটো অপোজিট পোলে চলে যায়। ফাইন, ভেরি নাইস। So who is guiding that? I mean, that is being guided by the length of the microtubule. Then again the question is, who is guiding the length of the microtubule? Microtubular length কত হবে, that will determine যে, because we know যে এই যে মাইটোটিক স্পিন্ডল এগুলো কনস্টিটুয়েন্টস হচ্ছে মাইক্রোটিবিউল। তো একটা মাইক্রোটিবিউলের লেন্থ কত হবে সেটার উপর ডিপেন্ড করবে যে এই মাইটোটিক স্পিন্ডলটা কত বড় হবে। বাট দেন হাউ ডু ইউ ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য মাইক্রোটিবিউল? আমরা এটা জানি যে প্লাস এন্ডে এসে অ্যালফা বিটা টিবিউলিন যুক্ত হয় এবং মাইনাস এন্ড থেকে খুলে বেরিয়ে যায়। সো দেয়ার ইজ আ পোলারিটি, দেয়ার ইজ আ ওয়ে টু রেগুলেট দ্য লেংথ অফ দ্য মাইক্রোটিবিউল। বাট দেন হাউ দিস রেগুলেশন ইজ ইভেন্চুয়ালি টেকিং, সেটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেনটা এখানে। এখানে দেখো, এই যে টিবিউলিন মলিকিউল আছে, এটাতে যখন জিটিপি বাউন্ড অবস্থায় থাকে, when the tubulin molecule is in a GTP bound state, it has got very high affinity for the microtubule assembly. কেন না, এই জিটিপিটা ক্যাপ হিসেবে কাজ করছে, মানে একটা প্রোটেকশন দিচ্ছে। তাহলে ইফ দ্য রেট অফ পলিমারাইজেশন ইজ ফাস্টার, রেট অফ পলিমারাইজেশন মানে যে গতিতে তোমার জিটিপি বাউন্ড টিবিউলিনস গুলো এসে যুক্ত
হচ্ছে with the plus end of the microtubule. Rate of polymerization means যে গতিতে তোমার GTP bound tubulins গুলো এসে যুক্ত হচ্ছে with the plus end of the microtubule, সেই rate of polymerization যদি faster হয় than the rate of GTP hydrolysis. GTP hydrolysis কি যে গতিতে হচ্ছে তার থেকে যদি রেট অফ পলিমারাইজেশনটা ফাস্টার হয় তখন কি হবে, মাইক্রোটিবিউল উইল গ্রো, মানে মাইক্রোটিবিউলটা সাইজে বাড়বে। কেন না, জিটিপি হাইড্রোলিসিসের থেকে ওটা যে রেটে যুক্ত হচ্ছে সেটা তাড়াতাড়ি হচ্ছে। ইট হ্যাজ গট আ জিটিপি ক্যাপ, ওর একটা জিটিপি ক্যাপ আছে, সেই জিটিপি ক্যাপটার জন্য ওটা কিন্তু হাইড্রোলাইজ হয়ে বেরিয়ে যাচ্ছে না। এইবারে ব্যাপারটা হচ্ছে why this dynamic instability, because it's a dynamic structure। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস একটা রিমডেলিং হচ্ছে। এখানে আমরা দেখলাম যে গ্রোয়িং মাইক্রোটিবিউল, কিন্তু অন দি আদার হ্যান্ড যখন মাইক্রোটিবিউলের লেন্থ ছোট হতে থাকে, কিভাবে ছোট হবে, যখন রেট অফ জিটিপি হাইড্রোলিসিস is faster than the rate of polymerization of the microtubule। কিভাবে ব্যাপারটা হচ্ছে, what do you mean by this rate of GTP hydrolysis is faster than the rate of polymerization? হ্যাঁ, তখন মাইক্রোটিবিউল ডিসঅ্যাসেম্বল করবে। জিটিপি হাইড্রোলিসিস খুব সহজভাবে বুঝতে বোঝো যে জিটিপি হাইড্রোলিসিস হয়ে গেলে এখন টিবিউলিনের সঙ্গে শুধু জিডিপি গুয়ানোসিন ট্রাইফসফেটের হাইড্রোলিসিস যখন হয়ে যাচ্ছে, এখন টিবিউলিনের সঙ্গে কি গুয়ানোসিন ডাইফসফেট অ্যাসোসিয়েটেড রয়েছে। এই মতো অবস্থায় টিবিউলিনটা কি হবে, প্রোটোফিলামেন্টকে ছেড়ে দিয়ে বাইরে চলে যাবে। এই মতো অবস্থায় tubulin bound with GDP will peel away from the microtubule wall, মানে প্রোটোফিলামেন্টকে ছেড়ে দিয়ে কিন্তু বাইরে চলে যাবে। ওকে, সো জিডিপি টিবিউলিন কি হচ্ছে, এক মিনিট আমি বলে নি, জিডিপি টিবিউলিন ইজ রিলিজ টু দ্য সাইটোসল, ও কিন্তু মাইক্রোটিবিউলকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে জিটিপি টিবিউলিন, জিটিপি ইজ দ্য ক্যাপ ফর দ্য টিবিউলিন। যখন টিবিউলিনের সঙ্গে জিটিপি বাউন্ড থাকছে সেটা কিন্তু গিয়ে মাইক্রোটিবিউলে অ্যাসোসিয়েট করছে এবং মাইক্রোটিবিউলের লেন্থটা বাড়াচ্ছে। যে মুহূর্তে জিটিপির হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে ইনটু জিডিপি, the same thing leaves the microtubule and wears off or go away. Okay, GDP tubulin releases. So this is a mechanism to control the growing microtubule when GDP is associated with the tubulin, or shrinking microtubule when GDP is associated with the tubulin. মানে GDP hydrolysis হয়ে গেলে GDP tubulin কিন্তু মাইক্রোটিবিউলকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। This is called shrinking microtubule. কারোর কোনো কোয়েশ্চেন ছিল? No. Okay, fine. বলেন জিডিপিটা হ্যাঁ, কি বুঝতে পারলে না, একটু ক্লিয়ার করে বলো। জিডিপি ব্যাপারটা, আচ্ছা ব্যাপারটা বুঝতে পারেন, জিডিপি থেকে জিডিপিটা ওই হচ্ছে। আচ্ছা, জিটিপি যখন হাইড্রোলিসিস হয়, মানে গুয়ানোসিন ট্রাইফসফেটের যখন হাইড্রোলিসিস হয় সেটা জিডিপি তৈরি করে। ফাইন, একটা ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যায়। জিটিপি যখন টিবিউলিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, জিটিপি হচ্ছে একটা ক্যাপ। ক্যাপ কি সাহায্য করে না, এ টিবিউলিনটাকে বাউন্ড রাখতে সাহায্য করে উইথ দ্য মাইক্রোটিবিউল। ফলে জিটিপি হাইড্রোলিসিসের থেকে যদি টিবিউলিন তাড়াতাড়ি যুক্ত হয় উইথ দ্য মাইক্রোটিবিউল, তার মানে হচ্ছে যে মাইক্রোটিবিউলটা সাইজে বাড়বে। দিস ইজ আ গ্রোয়িং মাইক্রোটিবিউল। কিন্তু অন দি আদার হ্যান্ড শ্রিঙ্কিং মাইক্রোটিবিউল, যেখানে মাইক্রোটিবিউলটা সাইজে কমছে, সেখানে কি হচ্ছে যে সেখানে জিটিপি হাইড্রোলিসিস, অনেক তাড়াতাড়ি হচ্ছে, মানে জিটিপি টু জিডিপি কনভার্সনটা অনেক তাড়াতাড়ি হচ্ছে কম্পেয়ার টু দ্য রেট অফ পলিমারাইজেশন অফ দ্য মাইক্রোটিবিউল। তোমরা দেখতে পাচ্ছ তো ছবিটা?
হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো? আমি সামহাও দেখতে পাচ্ছি না, নাকি রেকর্ডিং অন আছে তো? হ্যাঁ স্যার। ওকে, এন্ড ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ? ওকে, তাহলে তো কোনো প্রবলেম Yes. নেই। তাহলে যেটা ব্যাপার হচ্ছে, এই ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই যে জিডিপি হাইড্রোলিসিস হচ্ছে, ওই জিডিপি তৈরি হচ্ছে, এই জিডিপি টিবিউলিনের কিন্তু অ্যাফিনিটি বেশি থাকছে না টুয়ার্ডস মাইক্রোটিবিউল, ফলে ওটা কিন্তু জিডিপি টিবিউলিন কিন্তু মাইক্রোটিবিউলকে ছেড়ে বেরিয়ে যাবে। যেটা বলছি না, পিল অ্যাওয়ে ফ্রম দ্য মাইক্রোটিবিউল ওয়াল, ইট মিনস বেসিক্যালি leave the microtubule wall and go away, thereby reducing the length of the microtubule. So in shrinking microtubule, the GTP hydrolysis, what is GTP hydrolysis? The conversion of GTP into GDP. সেই যে রেটটা, সেটা হচ্ছে faster than the rate of polymerization of the microtubule, মানে rate of addition of GTP tubulin to the microtubule. Clear হলো? Yes sir. Okay, let's Yes, go sir. to the next slide. হ্যাঁ, এই যে মাইক্রোটিবিউল আমরা আগেও দেখেছি ওয়াইড ভ্যারাইটি অফ সেল অ্যাক্টিভিটি। হ্যাঁ, বিশেষ করে এই যে মোটর প্রোটিনস এর যে মুভমেন্ট, ডাইনিন এন্ড কাইনেসিন, ডাইনিন ইজ দা মাইনাস এন্ড মোটর প্রোটিন এন্ড কাইনেসিন ইজ দা প্লাস এন্ড মোটর প্রোটিন। এই যে এদের যে মুভমেন্ট, এই মুভমেন্ট গুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে কি মাইক্রোটিবিউলস, এন্ড অবভিয়াসলি ইটস আ অ্যাক্টিভ প্রসেস, মানে ইট কনজিউমস এটিপি। Okay, this movement of the motor proteins, they consume it. হ্যাঁ, এবং যে মেমব্রেন বাউন্ড অর্গানেলস বা অঙ্গাণুগুলো সেলে থাকে, সেগুলো কোথায় থাকবে এবং সেখানে কিভাবে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট হবে, সেগুলোও কিন্তু নির্ধারণ করে এই মাইক্রোটিবিউলস। ঠিক আছে, the positions of the membrane enclosed organelles and the direct intracellular transport, ইন্ট্রাসেলুলার সেলের মধ্যে যে ট্রান্সপোর্ট হচ্ছে অফ দ্য কার্গো, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ মাইক্রোটিবিউল। মাইগ্রেশন অফ ক্রোমোজোমস আমরা বারবার বলছি ডিউরিং মাইটোসিস এন্ড মিওসিস। হ্যাঁ, ইকুইটোরিয়াল প্লেটে থাকে, স্পিন্ডল ফাইবারস এসে অ্যাটাচ করছে, করে পোলার রিজিয়নে নিয়ে চলে যাচ্ছে। সো অবভিয়াসলি the spindle fibers are composed of microtubules, so microtubules are very important for that. Yeah. Now let us come to the microfilaments. Okay, now let us come to microfilaments বা actin filaments. আমরা জানি যে actin filaments এর diameter হচ্ছে সবথেকে কম, কত? Around 7 nanometer, but they are the most abundant protein in the cell. মানে যদি occurrence এর perspective থেকে আমরা দেখি, তাহলে ম্যাক্সিমাম পাওয়া যায় কোষের মধ্যে হচ্ছে গিয়ে এই ধরনের মাইক্রোফিলামেন্টস। This is 5% of all cell proteins within a cell. ঠিক আছে, অল সেল প্রোটিন মানে টোটাল সেলে যা প্রোটিন আছে তার 5% হচ্ছে গিয়ে শুধু এই অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন প্রোটিনের ফিলামেন্ট। সো দিস ইজ হিউজ। এদের কাজ কি? মোটিলিটি। অবভিয়াসলি আমরা দেখেছি যে কিভাবে সিউডোপোডিয়া বা ফাইলোপোডিয়া, ল্যামিনোপোডিয়া ইত্যাদি ফরমেশনের সাহায্যে অ্যামিবার যে মুভমেন্টটা হয়, ঠিক আছে, ডিউ টু দ্য ফরমেশন অফ সিউডোপোডিয়া। এখানে আছেও কিনা আমি একটু দেখে নিই। উদাহরণ এই যে ফাইলোপোডিয়াম, ল্যামেলিপোডিয়াম কিংবা সিউডোপোডিয়াম ইত্যাদি ফরমেশনের সাহায্যে এই যে সেল ক্রল করে, মানে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, যেটা সেদিন আমরা অ্যামিবার ক্ষেত্রে দেখলাম, দ্যাট ইজ মিডিয়েটেড বাই দিস অ্যাক্টিন ফিলামেন্টস। ওকে, অ্যাডহেশন, যুক্ত হয়ে থাকা। মনে করে দেখো এই যে মুভমেন্টটা হচ্ছিল, তাতে কি হচ্ছিল, এক জায়গায় অ্যাক্টিন ফিলামেন্টস এর প্রোট্রুশন হচ্ছিল, যার জন্য সেই পার্টিকুলার জায়গাটা কিন্তু সাবস্ট্রাটাম বা গ্রাউন্ডকে ধরে নিচ্ছিল, এবং সেইভাবে দুটো তিনটে জায়গা ধরে নিচ্ছে, ফলে পিছনের পার্ট অফ দ্য বডি সামনে চলে যাচ্ছে। দ্য posterior part of the organism is moving towards the front or towards the anterior. This is what is happening. Now actin binding protein, very important, muscle contraction. Myosin, obviously actin myosin complex, they are very 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 important for this muscle contraction. এই অ্যাক্টিন ফিলামেন্টস যেটা এই ইউক্যারিওটিক সেলসে পাওয়া যায়, which is the microfilaments,
এরা কিছু স্পেসিফিক স্ট্রাকচার তৈরি করে যার ব্যাপারে আমরা জানি। মাইক্রোভিলাই আমরা দেখেছি, ডাইনামিক প্রোট্রিউশন আমরা দেখেছি অ্যামিবার ক্ষেত্রে, কন্ট্রাকটাইল রিং, এই কন্ট্রাকটাইল রিং দেখা যায় সাইটোকাইনেসিসে। এইটার ব্যাপারে তোমরা অবশ্যই পড়বে। হ্যাঁ, আমি তোমাদের বলছি এই কন্ট্রাকটাইল রিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সাইটোকাইনেসিস। তোমরা যখন মাইটোসিস পড়বে, সেই মাইটোসিসে কিন্তু এই সাইটোকাইনেসিস তো অবশ্যই পড়বে, তোমাদের তো আছেও, এবার ম্যাডাম নিশ্চয়ই পড়াবেন। তো তখন কিন্তু এই কন্ট্রাকটাইল রিং ফর্মেশন তোমরা দেখবে। এখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে কি হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্ট। এছাড়াও স্মল কন্ট্রাকটাইল বান্ডলস সেলের মধ্যে তৈরি হয়। দিস ইজ অলসো ফর্ম বাই দিস অ্যাক্টিন ফিলামেন্ট। মাইক্রোভিলাই এবং সিউডোপোডিয়া তো আমরা দেখেছি, মাইক্রোভিলাই, স্মল ইন্টেস্টিন, সিউডোপোডিয়া, অ্যামিবা we have already seen. Now this is the important slide. এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে the thing is same. Actin bound with ATP has got a affinity for the actin filament বা microfilament. Actin bound with ADP, মানে ATP টা যখন হাইড্রোলিসিস হয়ে ADP তে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন অ্যাক্টিনটা কি করবে, মাইক্রোফিলামেন্টটাকে ছেড়ে বেরিয়ে চলে আসবে। এই মাইক্রোফিলামেন্ট এক্স্যাক্টলি কি, দুটো অ্যাক্টিং মনোমার একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু ডিরেকশনটা কিন্তু সেম। ঠিক আছে, ডিরেকশনটা কিন্তু সেম। মানে আমরা যেটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর ক্ষেত্রে দেখেছিলাম, যে যখন টেট্রামার ফর্মেশন হচ্ছে তখন দ্য ডাইমার্স আর অ্যান্টি প্যারালাল, মানে একটার এন টার্মিনাল অন্যটার সি টার্মিনালকে করেসপন্ড করে। ওকে, we could see here probably, yeah. সো একটার যেটা দেখা যাচ্ছে যে এইটার যে এই যে ডাইমারটা আছে, কয়েল ডাইমার, এটা যখন টেট্রামার তৈরি করছে, একটার এন টার্মিনাল কিন্তু অন্যটা সি টার্মিনাল, মানে কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনালকে একটার এন টার্মিনাল মানে অ্যামিনো টার্মিনাল করেসপন্ড করছে। তো দিস ইজ কল্ড অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। বাট এই সেম জিনিসটা কিন্তু হচ্ছে না এখানে। অবশ্য ডাইমারটার ক্ষেত্রে প্যারালাল অ্যারেঞ্জমেন্টই, আমাদের যে অ্যাক্টিন ফিলামেন্টস আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু এই ধরনের প্যারালাল অ্যারেঞ্জমেন্টস আমরা দেখতে পাচ্ছি। মানে দুটো যে অ্যাক্টিনের ফিলামেন্ট আছে তারা একে অপরকে জড়িয়ে রেখেছে, দুটো অ্যাক্টিনের ফিলামেন্ট একে অপরকে, টু ফিলামেন্টস অফ অ্যাক্টিন মনোমার্স অল অফ হুইচ পয়েন্ট ইন দ্য সেম ডাইরেকশন টুইস্ট অ্যারাউন্ড ইচ আদার। জাস্ট ভাবো দুটো দড়ি একে অপরের উপর পেঁচানো, সেরকম ব্যাপার। দু ধরনের অ্যাক্টিন, একটা হচ্ছে গ্লোবিউলার অ্যাক্টিন বা জি অ্যাক্টিন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মোনোমারিক ফর্ম। আরেকটা হচ্ছে এফ অ্যাক্টিন বা ফিলামেন্টাস অ্যাক্টিন। ফিলামেন্টাস অ্যাক্টিন মানে হচ্ছে যে অ্যাক্টিনটা মাইক্রোফিলামেন্টে গিয়ে অলরেডি যুক্ত হয়েছে। ফিলামেন্টাস অ্যাক্টিন মানে হচ্ছে যে অ্যাক্টিনটা মাইক্রোফিলামেন্টে গিয়ে অলরেডি যুক্ত হয়েছে। এইবারে একটা মোনোমারিক অ্যাক্টিন, গ্লোবিউলার অ্যাক্টিন, সে কিন্তু তখন যখন এটিপি বাউন্ড অবস্থায় থাকবে তখন কিন্তু তার ফিলামেন্টের প্রতি আকর্ষণ বেশি থাকবে। একটা গ্লোবিউলার অ্যাক্টিন যে এটিপি বাউন্ড অবস্থায়, it will have a high affinity for the filament, and again when this ATP hydrolyzes and it turns into ADP, then again this will leave the filament. তো এইভাবে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ফিলামেন্টেরও কিন্তু একটা পোলারিটি আছে, which we can probably say the plus and the minus end, I don't know, but yeah we can say it has got a polarity. পোলারিটি মানে একদিকে এসে তোমার বাইন্ড করছে, ঠিক আছে, অন্য দিক থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অবভিয়াসলি সেটা বাইন্ড করছে which is the actin which is associated with ATP. Now once the ATP hydrolysis takes place, now the actin is associated with ADP, it leaves the microfilament. ঠিক আছে, so this is the thing. এরপরে আমরা যা মোটামুটি পড়েইছি, এই যে these are specific structures formed by this actually actin microfilaments, হ্যাঁ, ফাইলোপোডিয়াম, ল্যামেলিপোডিয়াম, ঠিক আছে, এবং কন্ট্রাকটাইল বান্ডলস ও সেলের মধ্যে ফর্ম করা হয় which maintains the structure of the cell. আচ্ছা, এছাড়াও একটা জিনিস আছে, ফরমিন বলে এক ধরনের প্রোটিন আছে। এই ফরমিন ডাইমার এরা কি করছে, গ্লোবিউলার অ্যাক্টিনকে ফিলামেন্টে অ্যাড হতে সাহায্য করছে। এই যে ফরমিন ডাইমার, ইট ফ্যাসিলিটেটস
the addition of G-actin or globular actin to the filament. So this protein is also this dimeric protein is also very important for the assembly of microfilaments, as it helps the globular actin to join the filament. So formin has got a role. Okay, এর বেশি আমাদের আর এই অ্যাক্টিন ফিলামেন্ট নিয়ে কিছু বোঝার বা পড়ার নেই। কারোর যদি ইচ্ছে থাকে ক্লাস 12 এর বই থেকে, আই উইল অলওয়েজ রেকমেন্ড যে তোমরা ক্লাস 12 এ যে বইটা পড়েছো সেখান থেকে তোমরা কিন্তু একটু মাসল কন্ট্রাকশন ব্যাপারটা পড়ে নাও। আমি আরেকবার করে তোমাদের মাসল কন্ট্রাকশন পড়াবো না, ওটা তোমরা সবে সবে পড়ে এসছো। ইউ ক্যান রিড ইট অন ইওর ওন। কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো। এনি ডাউট? স্যার ফরমিন প্রোটিনটা কিভাবে করছে একটু বলবেন? ফরমিন প্রোটিনটা হচ্ছে গিয়ে ফরমিন প্রোটিনের একটা ডাইমার, সেটা গ্লোবিউলার অ্যাক্টিনের সাথে যুক্ত হয়ে গ্লোবিউলার অ্যাক্টিনটাকে ফিলামেন্টে অ্যাড করছে, মানে মাইক্রোফিলামেন্টে অ্যাড করছে। ঠিক আছে, ফরমিন প্রোটিনটা একটা ডাইমার যেটা আর কি গ্লোবিউলার অ্যাক্টিনটাকে তোমার মাইক্রোফিলামেন্টে অ্যাড করতে সাহায্য করে। এর বেশি এটার কোনো কিছুই ভূমিকা নেই। মানে ও জড়িয়ে থাকে মাইক্রোফিলামেন্টকে এমন ভাবে এবং এমন একটা ক্যাভিটি তৈরি করে যেখানে গ্লোবিউলার অ্যাক্টিন এসে অ্যাড করতে পারে। So basically it facilitates the addition of globular actin to the microfilament. Okay, so I think we can end this now. Okay, so I think we can end this now. আর কারোর কোনো ডাউট আছে? ওকে, কারোর যদি কোনো ডাউট আর না থাকে